নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থার্মোকলের এই ফেলে দেওয়া থার্মোকলের বক্সগুলোতে আমরা কিভাবে সুন্দর করে কিন্তু বাগান করতে পারি। তো বাগান করতে গেলে সবসময় যে ভালো দামি টব বা উপকরণ লাগে এমনটা না, একটু সদিচ্ছা থাকলেই আর একটু বুদ্ধি খাটিয়ে নিলেই কিন্তু আমরা আমাদের ঘরের অনেক ফেলে দেওয়া আবর্জনার মধ্যেও কিন্তু মানে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালের মধ্যেও কিন্তু বাগানের সুন্দর করে কন্টেনার তৈরি করে নিয়ে বাগান করতে পারি। তো চলুন আজকে আপনার সঙ্গে শেয়ার করছি সেই রকমই একটা ভিডিও। তো আজকে আমি দেখাবো আমার পুদিনা গাছগুলোকে আমি কিভাবে রিপোর্টিং করেছি, এবং সেটা কিন্তু একদম ফেলে দেওয়া একটা জিনিসের মধ্যে। তো এখন আমি শেয়ার করছি তার আগে এই যে দেখুন আমার বাগানে যে ডাঁটা শাকগুলো হয়েছিল সেগুলো তো প্রচুর ডাঁটা শাক খেয়েছি, আর কয়েকটা ডাঁটা শাক রেখে দিয়েছিলাম এরকম বীজ করার জন্যে। তো আমি আজকে এই ভিডিওটা শেয়ার করছি এই জন্যেই, অনেকে হয়তো ভাবেন যে বাগান করতে গেলে দামি দামি টব, দামি দামি যন্ত্রপাতি বা বীজ কিনতে হয় প্রতিনিয়ত। না, একদমই না। আমরা যদি একটু খেয়াল করে একটু বুদ্ধি খাটিয়ে এই যে বাগানের সবজি আর ফলের বীজ থেকে নতুন করে চারা তৈরি করে নিই, তাহলে কিন্তু বাগান করার খরচ একদমই কিন্তু মানে প্রায় কমে আসে, একদম মিনিমাইজ হয়ে যায়। তো এইরকম চারা শাক সবজি সেগুলো খাওয়ার পর সেগুলো থেকে যদি বীজ আমরা বানাই, যেমন দেখুন এই যে এখন এই ডাঁটা শাকগুলো মরার মতো হয়ে গেছে, শুকিয়ে গেছে বীজগুলোও। তো আমি এগুলোকে এখন তুলে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম হাত দিয়ে রগড়ে রগড়ে এগুলো থেকে কিন্তু বীজ তৈরি করে নিয়েছি। তো বীজগুলো বেরিয়ে গেছে। আর এই যে দেখুন টবটায় মাটিটা একদম মানে ড্রাই হয়ে গেছে, আর জল দিইনি আমি, যেহেতু এটাকে রিপোর্টিং করব। টবের মাটিটাকে আবার রিফার্টিলাইজ করে আবার এটাকে নতুন করে পুনরায় জীবনদান করব। মাটিতে প্রচুর মানে সারের ঘাটতি হয়েছে, কারণ গাছ প্রচুর শাক খেয়েছি। এই একটা টব থেকেই না, প্রচুর টবে আছে আমার শাকসবজি, সেগুলো আমি খেয়েছি। যেমন দেখুন এই যে গাজরটা অযত্নেই এখানে এইভাবে এইটুকু হয়ে আছে, তবে এইটুকুও কিন্তু কম না, তাই না? আমার বাগানে আসলে এই টবে এই ডাঁটা শাকের মধ্যে এটা হয়েছিল। আর ডাঁটা শাকের যেহেতু আমি খাওয়া হয়ে গেছে বলে এই টবটার দিকে আর খেয়াল দিচ্ছি না খুব একটা, তো ওই জন্যে গাজরটা হয়েও খুব ভালো বাড়তে পারেনি। তো এখন আমি এই টবটা সমস্ত এই যে সব আমার আবর্জনা বলো আগাছা বলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এটাতে রয়েছে ছোট্ট একটা বেগুনের চারা। তো এই যে যত্ন করা হচ্ছে না বলে বেগুনের চারাটারও কিন্তু দুরবস্থা। তো চলুন আজকে আমি এটাকে সুন্দর করে আবর্জনা পরিষ্কার করে এর মধ্যে নতুন করে সার দিয়ে গাছগুলোকে আরও বেশি যাতে কী করে সবুজ আর সতেজ বানিয়ে নিতে পারি, সেই জন্যেই সারটাকে সুন্দর করে তৈরি করে নেব। তো আমি এখানে আবার কিন্তু এই যে লাল শাকের এই কন্টেনারটায় কিন্তু আবার লাল শাক লাগাবো। তো মাটিটাকে একটুখানি খুঁড়ে খুঁড়ে নিচ্ছি, আলগা করে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে কিছুটা আর কি সার প্রয়োগ করব, এবং সেটা হচ্ছে অবশ্যই বাড়ির তৈরি গোবর সার। তো গোবর সার তো সবসময় বাড়িতে পাওয়া যায় না। আমরা যদি অনেক সময় হয় না গোবর কিনে নিয়ে বা গোবর সার কিনে নিয়ে আসি, তাহলে কিন্তু হয়ে যায়, কারণ আমাদের সবার বাড়িতে তো আর গরু নেই। কিন্তু গোবর সারটা কিন্তু আমাদের চাষের জন্য খুবই উপকারী একটু জৈব সার। তো আমি মাটিটাকে খুঁড়ে নিয়েছি, আর এবার কিন্তু এতে খুব বেশি দেওয়ার না দরকার হলেও খানিকটা করে আমি কিন্তু গোবর সার দিয়ে নেব। তো পাতা পচা সার বা আবর্জনা খোসা তো প্রতিনিয়তই আমি অ্যাড করি মাটিতে, দেখলেন কলার খোসা এখনও রয়েছে। তো ওইটাই কিন্তু আবর্জনা, যে সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র, মানে রান্নাঘরের যে সমস্ত আবর্জনা, যে সমস্ত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, সেগুলো দিয়েই কিন্তু আমরা বাগানটা করতে পারি। আর তারপরে এই বাগান থেকে যে পরিমাণে ডাল, লতা পাতা এগুলো সব বের হয়, সেগুলোকে আমরা স্টোর করে সেগুলোতে কিন্তু আমরা সার মাটি তৈরি করে নিই সবাই, তাই না? তো ফেলে দেওয়ার কিছুই দরকার নেই। এই যে গাছপালা যা হবে সেটা কিন্তু আবার নতুন করে গাছেদের পুষ্টির জন্যেই কিন্তু আবার ইউজ করা হবে। তো একটু খাটনি আর একটু আর কি খেয়াল রাখার ব্যাপার আছে। কোনো কিছু ফেলে দেওয়া আর প্রয়োজন নেই। বাগান করতে গেলে খুব বেশি রাসায়নিক সার কেনার প্রয়োজন নেই, কেনা উচিতও নয়, তাই না? আমরা যেহেতু এটা বাড়িতে তৈরি করছি নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে আর মানসিক শান্তির জন্য, সেখানে বাইরে থেকে রাসায়নিক সার কিনে আনার কি প্রয়োজন আছে? হ্যাঁ, অনেকে পছন্দ করেন, প্রেফার করেন, কিন্তু সেটাও কিন্তু একদমই ঠিক না। হয়তো সবজির মানটা একটু কমা হবে, সাইজটা একটু ছোট হবে, কিন্তু সবজির মানটা কিন্তু খুব ভালো হবে। মানে সবজির পরিমাণটা কম হবে, সবজির আকারটা ছোট হবে, কিন্তু তার যে একটা
মানে মান কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত হবে। তো আমি এইভাবেই কিন্তু আবার ডাঁটা শাকের বীজগুলো এখানে বপন করে দিচ্ছি। একটু সার মাটি তো দেয়াই হয়ে গেছে, আজকে সার মাটি আর একটু প্রয়োগ করতে হতো, তা করবো না, ঠিক আছে। কারণ হচ্ছে আমার এই মুহূর্তে না অন্য গাছগুলো লাগানোর জন্য সার মাটি রেডি করা হয়ে গেছে, তো আমার সার মাটি এখন উপরে নেই, আবার নিচে আনতে যেতে হবে। আর বেলা অনেকটা হয়ে গেছে বলে আমি আজকে আর নিচে যাচ্ছি না। হ্যাঁ, এটাতে নিয়মিত আমি যদি কিচেন ওয়েস্টের ওই যে যেটা হয় না তরল সার সেটা দিই, তাহলে কিন্তু এমনিতেই এটা পুষ্টিগুণ বাড়বে। তো আমি এখন দেখাচ্ছি এই যে পুদিনাটা, এটা হচ্ছে এই যে পুরনো একটা কাপের সেটের এই যে বক্স, সেইটা কিন্তু আমি এইভাবে ফেলে না দিয়ে তার মধ্যে কিন্তু এই যে মাটি ভরে নিচ্ছি। নিচে অবশ্যই ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি, ছিদ্র করে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি। আর একটু এটাতে আগে ছিল হচ্ছে আমার থানকুনি, তো থানকুনির বদলে এবার আমি লাগাচ্ছি পুদিনা, কারণ থানকুনিটা প্রচুর হয়েছে এদিকে ওদিকে সেদিকে, অন্যান্য টবগুলোতে প্রচুর থানকুনি শাক আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব কী পরিমাণে থানকুনি শাক আমি বানিয়েছি আমার ছাদে। আর হচ্ছে এখন আমি শেয়ার করছি পুদিনা পাতাগুলোকে কীভাবে আমি আজকে এইরকম একটা ফেলে দেওয়া কন্টেনারে মানে আবার নতুন করে লাগাতে পারি, তাতে মনে হবে যেন একদম ফ্রেশ এত সুন্দর পুদিনা হবে যে মনে হয় মানে কি না কি দামি সার আমি প্রয়োগ করেছি। আসলে এইগুলো সমস্তটাই হচ্ছে কিচেন কম্পোস্ট আর তার সঙ্গে একটু গোবর সার। এবার গোবর সারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে কিচেন কম্পোস্টের থেকে কিন্তু গোবর সার খুব বেশি যে ভালো, খুবই ভালো এমনটা বলবো না, সবই মোটামুটি ভালো, কম বেশি একটু এদিক ওদিক 19-20 হয়, তবে কোনোটাই কিন্তু খারাপ নয়। কিন্তু রাসায়নিক সার কিন্তু আমাদের বাগানে প্রয়োগ না করাটাই উচিত, এটা আমি সবসময় বলবো। কারণ রাসায়নিক জিনিসটা কিছুতেই আমাদের শরীর স্বাস্থ্য কোনো কিছুর জন্যই কিন্তু ভালো নয়, না সেই জন্যই খেয়াল রাখতে হবে যে রাসায়নিকটা যেন আমরা কখনোই প্রয়োগ না করি। হ্যাঁ, কখনো কখনো প্রয়োগ করতে হতে পারে, সেটা রেয়ারলি কেস। তো এই যে দেখুন আমি এই যে বক্সগুলোকে পুরো ভরে নিলাম। হ্যাঁ, একটু এর সঙ্গে ওই যে গোবর সারটা দিয়েছি আর তার সঙ্গে কিচেন কম্পোস্ট মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি এই যে তৈরি করে নিলাম। এবার আমি পুদিনার কাটিংগুলোকে কিন্তু এর মধ্যে লাগাবো। তো আমি পুরো ডাল শুদ্ধ শেকড় শুদ্ধই তুলে নিয়েছি, কারণ প্রচুর পুদিনা গাছ হয়ে গেছে। আর এই মুহূর্তে কাটিংটা করব না, কারণ হচ্ছে যেহেতু প্রচুর ডালপালা শেকড় শুদ্ধ আমার রয়েছে, তো কাটিং করার আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। এদেরকে এইভাবেই মাটি চাপা দিচ্ছি শেকড় সহ, তাহলে এত সুন্দর গাছ বেরিয়ে যাবে দ্রুত যে কিছুদিনের মধ্যেই পুরো আমার এই বক্সটা ঢেকে যাবে, প্রচুর প্রচুর সুন্দর হবে। তো দেখুন পুরো ডাল শুদ্ধ আমি শেকড় শুদ্ধই তুলে নিয়ে এসেছি এদেরকে। আর পুদিনা এমনই একটা গাছ, একবার লাগালে বাগান থেকে ছাড়ানো যায় না, এত পরিমাণে হয় এরা। শুধু একটু খেয়াল রাখতে হবে এই সিজনটাতে কিন্তু একটু পাতা খাওয়া, ওই যে রোগটা হয় মানে পোকার আক্রমণ হয় যে পুরো পাতাটা খেয়ে নেয়, সেই পাতাগুলোতে একটুখানি খাওয়ার পোকাগুলোকে একটুখানি যাতে দূরে রাখা যায় সেই জন্য কিন্তু একটু নিম তেল দিতে পারেন স্প্রে করে। আর একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে পাতা পোকা ধরলে পরে সেই পোকাকে ফুটে যদি আমরা বের করে দিতে পারি, তাহলে রাসায়নিক স্প্রে করার কোনো প্রয়োজন নেই। কারণ রাসায়নিক দিয়ে যদি আমরা পুদিনাকে যত্ন করতে যাই, তো সেই পুদিনাটা কিন্তু খাওয়ার মতন থাকে না, মানে সেই পুদিনার শাকটা কিন্তু খাওয়ার যোগ্য থাকে না, এবং সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি জনক হয়। তো সেই জন্যই বলবো যে পুদিনা গাছকে কিন্তু খুব বেশি যত্নআত্তি করতে হয় এমন না, তবে ওই যে পাতা খাওয়া যে পোকাগুলো আছে ওইগুলো থেকে একটু সাবধানে রাখতে পারলে কিন্তু ইজিলি পুদিনাকে গ্রো করা যায়। পুদিনা গ্রো করার জন্য খুব বেশি যত্ন বা খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না। তো এই যে কাটিংগুলো আমি এখানে লাগিয়ে দিলাম, আমি এক সপ্তাহ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আবার এর কি অবস্থা আছে, কেমন হলো, আর বাদবাকি অন্য টবে আমার পুদিনাগুলো কেমন আছে সেইগুলো একটা অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে ফেলে দেওয়া কন্টেনার বা ফেলে দেওয়া জিনিসের মধ্যে কিন্তু আমি বাগান করি। তো এই রকম অনেক কিছুই আছে, যেমন দইয়ের ভাঁড়, সেগুলো আমি আপনার প্রথমেই দেখালাম। দইয়ের ভাঁড়ে ছিদ্র করে তার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়ে আমি কিন্তু বাগান করি। আমার বাগানে কিন্তু খুব বেশি দামি গাছপালা বা খুব বেশি দামি আপনারা সরঞ্জাম দেখতে পাবেন না, তবে বাগান করাটা আমার কাছে খুবই শখের। এবং আমি যেহেতু একটা সামান্য গৃহবধূ, আমি খুব বেশি উপকরণ আমার কাছে অ্যাভেলেবল থাকে না, আর আমি সেটা পছন্দও করি না যে প্রচুর সংসারের খরচে বাঁচিয়ে প্রচুর ইনভেস্ট করব। এটা আমার শান্তি আর আরামের জন্য করি, এবং সেটা আমি মিনিমাইজভাবে করার চেষ্টা করি।